প্রশ্নটা মনের মাঝে উকি দিতেই এদিক ওদিক তাকিয়ে অনেকটা বিস্ময়ের কৌতূহল নিয়ে বক্সটা খুলল অরু। অরু ভেবেই নিয়েছে এত সুন্দর বক্সে হয়তো কোনো হিরে জহরত থাকবে নিশ্চিত, কিন্তু অরুকে পুরোপুরি ভুল প্রমাণ করে দিয়ে বক্স থেকে বেরিয়ে এলো একটা লম্বা চুল। অরু আশাহত নজরে চুলটাকে দেখে নাক সিটকে বলল। ইউ, এটা আবার কি? পরক্ষণেই ওই চুলটাকে নিজের চুলের সাথে মিলিয়ে অরু বলল। আরে, এটা তো মনে হচ্ছে আমার চুল। উনি কি কালো জাদু টাদু করেন নাকি? আরু, নিচ থেকে ভেসে আসা কৃতিকের ঝাঁঝালো চিৎকারে লাফিয়ে উঠল অরু। কোনো মতে জায়গার জিনিস জায়গায় রেখে ফার্স্ট এইড বক্স নিয়ে সহসা নেমে গেল নিচতলায়। তারপর দৌড়ে এসে হাঁটু গেড়ে বসে পড়ল কৃতিকের পাশে। এতদিন ধরেই বাড়িতে আছিস, এখন একটা বক্স খুঁজতে এতক্ষণ সময় লাগে? কৃতিকের কথায় অরুর মনে পড়ে যায় ও আর এই বাড়িতে নেই। কথাটা ভাবতে ঈশান কোণে মেঘ জমার মতোই মনের কোণে সুপ্ত হাহাকার জমে ওঠে অরুর। অরু নিশ্চুপ বসে বসে কৃতিকের পায়ে হাত বোলাচ্ছে দেখে কৃতিক ভুরু কুঞ্চিত করে বলল। কি ভাবছিস? অরু তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে অন টাইম ব্যান্ডেজগুলো লাগাতে লাগাতে বলল। ভাবছি আজকে যা বলার বলুন, আমি তো কাল চলেই যাচ্ছি। কৃতিক ডিভানের গায়ে নিজের মাথাটা এলিয়ে দিয়ে বলল। আমার ছেড়ে কোথায় যাবি তুই? অরু এবার সিরিয়াস হয়ে কৃতিকের মুখের দিকে তাকিয়ে বলল। কাল চলে যাচ্ছি আমরা। মা সুস্থ হয়ে উঠেছেন। আমাদের জন্য সান ফ্রান্সিসকোতে অ্যাপার্টমেন্ট রেট করা হয়েছে। অরুর কথাটা বলতে দেরি হলো। শক্ত হাতে ওর গাল দুটো চেপে ধরতে দেরি হলো না কৃতিকের। হঠাৎ চড়াও হওয়া তীব্র রাগে বেশ শক্ত করে অরুর গাল দুটো চেপে ধরেছে কৃতিক। এতক্ষণের শান্ত মসৃণ রূপটা মুহূর্তেই ধারণ করেছে ভয়ঙ্কর অগ্নিমূর্তি। অরুর মনে হচ্ছে ওর গালের হাড়গোড় এক্ষুনি ভেঙে যাবে। অসহিষ্ণু ব্যথায় চোখ দুটো টলমলে হয়ে উঠল ওর। তৎক্ষণাৎ অস্পষ্ট সুরে কৃতিককে বলল। খুব ব্যথা লাগছে, ছাড়ুন। কৃতিক ছাড়ল না, উল্টে ওকে কাছে টেনে নিয়ে হিস হিসিয়ে বলল। আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি জানিস? তোর প্রেমে পড়া। সেই শুরু থেকে যন্ত্রণা দিয়ে লাইফটাকে একদম হেল বানিয়ে ফেলেছিস, এখনো দিচ্ছিস। কথাটা বলে পায়ের নিচে থাকা টি টেবিলটায় সশব্দে লাথি মারল কৃতিক। সঙ্গে সঙ্গে ঝনঝন আওয়াজ করে টেবিলটা উল্টে পড়ল অন্য পাশে। বোধহয় কাজগুলো ভেঙে গুড়িয়ে গিয়েছে। কৃতিক সেদিকে দৃষ্টিপাত না করে অরুর এতক্ষণ ধরে করা ব্যান্ডেজগুলোকে টেনে হিঁচড়ে তুলে ফেলল। এভাবে নিজেকে কষ্ট দেওয়ার কি মানে হয়? অরু চেঁচিয়ে উঠল। আরে কি করছেন? আবারও রক্ত বের হবে তো। কৃতিক অরুর কথায় কর্ণপাত না করে ব্যান্ডেজগুলো ছুঁড়ে ফেলে ওকে এক প্রকার ধাক্কা মেরে সরিয়ে হন হন করে বাড়ি থেকে বেরিয়ে যায়। কৃতিক চলে যেতেই অরু ধপ করে মেঝেতে বসে পড়ে। নিজেকেই নিজে আশ্চর্য হয়ে প্রশ্ন করে। উনি কি বললেন? উনি আমার প্রেমে পড়েছে? কবে, কোথায় আর কখন? যেই মানুষটা আমাকে দু চোখে সহ্য করতে পারে না, সে কি করে আমার প্রেমে পড়ল? আমি কি ঠিক শুনেছি? আপন মনে কথাগুলো বলতে বলতেই অরুর হাত চলে যায় বুকের বাম পাশে। আবারও সেই তীক্ষ্ণ চিনচিন ব্যথা। এটা কি তাহলে জায়ান কৃতিকের জন্যই হচ্ছে? আরও একটা ব্যস্ত দিনকে বিদায় জানিয়ে সন্ধ্যা তিমিরে মুড়িয়ে গিয়েছে চারপাশ। বাইরে বৃষ্টি নেই, তবে প্রবল বেগে হাওয়ার তাণ্ডব চলমান। কৃতিকের বাড়িটা ক্যালিফোর্নিয়া আর সান ফ্রান্সিসকোর মাঝামাঝি শহরতলিতে হওয়ায় আশেপাশের নির্জন পরিবেশ ছাপিয়ে প্রশান্ত মহাসাগর থেকে আগত ঝিরিঝিরি হাওয়ার তাণ্ডবটা বারবার একটু বেশি মনে হয়। কিন্তু আজ সন্ধ্যার ঝোড়ো হাওয়াটা তার চেয়েও দ্বিগুণ মনে হচ্ছে। হঠাৎ করে কেন এই ঝোড়ো হাওয়া কে জানে। সারাদিন পরে মাত্রই ভার্সিটি থেকে বাড়িতে ফিরেছে কৃতিক। পরনে ইতালিয়ানদের মতো আঁটোসাঁটো ফর্মাল স্যুট গলিয়ে পুরুষালী শরীরের পেশিগুলো স্পষ্ট দৃশ্যমান। হাতে সিলভার রঙের রোলেক্স ঘড়ি, মাথার চুলগুলো ব্যাক ব্রাশ করে সেট করা। এই কৃতিককে দেখলে কেউ ভুলেও বলবে না যে সে ছন্নছাড়া, বেপরোয়া আর উদ্ভ্রান্তের মতো বাইক রাইড করে। যার কাছে নিজ জীবনের দু পয়সার মায়াটুকু নেই, ওর ভেতরের মায়া আসক্তি যেটুকুই আছে তা একমাত্র অরুকে ঘিরে।
হু হু বাতাসের মাঝেই কৃতিক গ্যারেজে গাড়ি পার্ক করে সোজা ঢুকে গিয়েছে বাসার মধ্যে। পাসওয়ার্ড টিপে হল রুমে পা রাখতে একটা শুষ্ক ঢোক গিলল কৃতিক। পুরো বাড়ি অন্ধকারে ছেয়ে আছে, কোনোরূপ মানুষের আওয়াজ নেই, একটা নিঃশ্বাসের শব্দও নেই। তাহলে অরু, অনু ওরা কোথায়? সকালেই তো কৃতিক অরুকে বাড়িতে দেখে গিয়েছে, তাহলে এখন কোথায়? অরু কি সত্যি চলে গেল? মস্তিষ্কের ভেতর একের পর এক হামলা দিতে থাকা দানাবাঁধা অসহিষ্ণু প্রশ্নের উত্তর ভাবতে গিয়েই সুদর্শন তীক্ষ্ণ চোয়ালটা আরো আরো খানিকটা তীক্ষ্ণ হয়ে উঠল কৃতিকে। দাঁত গিয়ে ঠেকলো দাঁতের সাথে। ও দ্রুত পায়ে এগিয়ে গিয়ে সুইচ বোর্ড চেপে হলরুমের আলো জ্বালালো। আলো জ্বালাতেই কিচেনের ওপাশ থেকে মিয়াও মিয়াও আওয়াজ করে গা ঢাকা দিল ডোরা। কৃতিক ডোরার দিকে এক নজর দৃষ্টিপাত করে চেঁচিয়ে অরুর নাম করে ডেকে উঠল, আরু, আরু, এক্ষুনি নিচে নাম, নয়তো আমি উপরে গেলে তোর খবর আছে। না। দোতলার ঘর থেকে কোনোরূপ আওয়াজ ভেসে আসলো না। অরুও হন্তদন্ত হয়ে নেমে এলো না। রাগে ফোঁস-ফাঁস করতে করতে এবার কৃতিক নিজেই সোজা দোতলায় গিয়ে অরুদের রুমে ঢুকে যায়। রুমে ঢোকা মাত্রই দু চোখ খিচে বন্ধ করে ফেলল কৃতিক। যা ভেবেছিল তাই। অরু ওকে না জানিয়েই বাড়ি থেকে চলে গিয়েছে। রুমের মধ্যে এখন আর অরুর একটা সুতো অবশিষ্ট নেই। থাকলে হয়তো সেটাকেও চুলের মতো বাক্সবন্দি করে রাখত কৃতিক। এই মুহূর্তে মস্তিষ্কের রাগ, জেদ, হিংস্রতা সবকিছু ছাপিয়ে ভেতরটা তীব্র দহনে পড়ছে খুব। অরু কৃতিককে না জানিয়েই চলে গেল। কি করে পারলো এটা? বেশ কয়েক মিনিট পেরিয়ে গেলে বুকের ভেতরে অনেকটা অক্সিজেন মিশ্রিত বাতাস ভরে নিয়ে চোখ খোলে কৃতিক। চোখ খুলতেই আবারও সেই অজানা হাহাকার। অরু নেই। অরুর পায়ের নুপুরের রিনঝিন আওয়াজ নেই। অরুর শরীরের গন্ধ নেই। কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এই মুহূর্তে পুরো বাড়িটাকে মৃত্যুপুরী ঠেকছে কৃতিকের নিকট। ওর কেন যেন দম বন্ধ হয়ে আসছে এখানে। শরীরের মাঝে কুণ্ডলি পাকিয়ে ওঠা তীব্র অস্থিরতা দমাতে একে একে কোট, টাই, ঘড়ি সবকিছু খুলে মেঝেতে ছুঁড়ে মারে কৃতিক। আজ আবারও বহুদিন বাদে সেই পুরনো বিষণ্ণতা এসে হানা দিয়েছে মস্তিষ্কে। মনে হচ্ছে এমন দম বন্ধকর পরিস্থিতিতে বেঁচে থাকার চেয়ে মৃত্যুই শ্রেয়। যেহেতু কৃতিক অনেক দিনের চলমান চিকিৎসার প্রভাবে আগের চেয়ে ভালো আছে, তাই আপাতত নিজেকে সামলে নিতে পারছে। তবু এসব কুচিন্তা ভাবনাগুলোকে দূরে ঠেলতে চায়ও। কিন্তু এই বদ্ধ রুমের ভেতরে এক ফোঁটা দম নেওয়ার উপায় নেই। তাহলে কি করা যায়? অতঃপর কিছু একটা ভেবে দ্রুত দোতলা থেকে নেমে আসে কৃতিক। নিচে গিয়ে বাইকের চাবি আর হেলমেট নিয়ে বেরিয়ে পড়ে কোনো এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে। ছোট মতো জীর্ণ শীর্ণ কোনো ফ্ল্যাট নয়, অরুদের জন্য রেন্ট করা হয়েছে বিলাসবহুল এক অ্যাপার্টমেন্টাল ভবন। অরুদের অ্যাপার্টমেন্টটা ভবনের 3 তলায় অবস্থিত। আজমেরি শেখ হার্টের রোগী, তাই খুব বেশি উপরে নেওয়া হয়নি বাসাটা। সন্ধ্যা থেকে সবকিছু গোছগাছ করতে করতে প্রায় রাত হয়ে গেছে অনেক। ওরা 3 জন ছাড়াও আজমেরি শেখের নতুন অ্যাসিস্ট্যান্ট রাজ হাতে হাতে অনেকটা সাহায্য করেছে সবকিছুতে। ছেলেটা বাঙালি, দেখতে শুনতেও বাঙালিদের মতোই শ্যামবর্ণের। স্বভাব চরিত্র মোটেও গুরুগম্ভীর নয়। কথায় কথায় হাসে, অন্যকেও হাসায়। আজমেরি শেখের মতো বিচক্ষণ মহিলাও তার কথায় হাসতে বাধ্য হয়। রাজকে পেয়ে অনুও অনেকটা নিশ্চিন্ত। ছেলেটা মায়ের ভালোই খেয়াল রাখতে পারবে, সেটা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। রাজ প্রথমে এসে যে কাজটা করেছে, অরুকে নিকনেম দিয়ে দিয়েছে পিচ্চি পাখি। রাজের এমন লুতুপুতু ডাকে অরু বেশ বিভ্রান্ত। তাছাড়া সে পিচ্চিটা কোথায়? একটা বিবাহিত মেয়েকে পিচ্চি বলে আশ্চর্য। অরু যখন হেজে বিজে ভাবতে ভাবতে দাঁড়িয়ে থেকে রাজের কর্মকাণ্ড পরখ করছিল, তখনই ওর পাশে এসে দাঁড়ায় অনু। কাঁধের ওপর কনুই ঠেকিয়ে বলে, ছেলেটা কিন্তু বেশ স্মার্ট, কি বলিস? আসার পর থেকেই কেমন সবাইকে মাতিয়ে রেখেছে। অরু মুখ ভেঙে বলে, স্মার্ট না ছাই, আমাকে বলে কি না পিচ্চি পাখি। তুই বল আপা, আমাকে কি পিচ্চি মনে হয়? হুম হুম। অনু অরুর মাথায় চাটি মেরে বলল, বোকা মেয়ে, তুই আমাদের মধ্যে সবার ছোট, তাই আদর করে। পিচ্চি বলেছে, এতে গাল ফুলানোর কি আছে? অরু অনুকে সরিয়ে দিয়ে বলল, ও তুই বুঝবি না আপা, মন ভালো নেই, দূরে যা। এখানে না বোঝার কি হলো? আজীব।
অনু আর কথা না বাড়িয়ে ঠোঁট উল্টে বিড়বিড় করতে করতে কিচেনের দিকে চলে যায়। অনু যেতেই রাজ অরুর দিকে ঘুরিয়ে তাকিয়ে বলে, এই যে পিচ্চি পাখি, দাঁড়িয়ে না থেকে একটু হেল্প করলেও তো পারো। একা হাতে এতগুলো ওয়াল বোর্ড লাগানো যায়? রাজের কথায় অরু তেতে উঠে মুখ ঝামটি দিয়ে রুমে যেতে যেতে বলল, পারবো না, করলে করুন, না করলে ভাগুন। অরু চলে যেতেই রাজ মুচকি হেসে বলে, কিউট। রুমে এসে লাইট নিভিয়ে বিছানায় গায়ে এলিয়ে দিল অরু। অরুর উদাস উদাস লাগছে খুব। কালকে তৈরি হওয়া বুকের মাঝের চিনচিন ব্যথাটা এখন তীব্রাকার রূপ ধারণ করেছে। ঘুমানোর আশায় চোখ দুটো বন্ধ করলে একটা অসম্ভব সুদর্শন রাগী রাগী মুখ এসে হানা দিচ্ছে চোখের পাতায়। কি চায় সে? কেন ঘুমাতে দিচ্ছে না? কেনই বা বুকের বাঁ পাশে তীব্র ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে? কৃতিকের কথা ভাবতে গিয়েই অরুর অকস্মাৎ মনে পড়ে যায় ডোরার কথা। এখন অরু নেই। কৃতিক নির্ঘাত ড্রকে বাড়ি থেকে বের করে দেবে। না না, ডোরার কথা চিন্তা করে অরু শোয়া থেকে উঠে বসলো। মনে মনে ঠিক করলো কাল ভার্সিটি হয়ে কৃতিকের বাড়িতে গিয়ে ডোরাকে যত দ্রুত সম্ভব নিয়ে আসতে হবে। কিন্তু রাতেই বা কখন শেষ হবে? আর আগামীকালই বা কখন আসবে? অস্ফুটে কথাটা উচ্চারণ করতেই আবারও চোখমুখ বিষণ্ণতায় ছেয়ে গেল অরুর। বুকের ভেতর সেই এক তীক্ষ্ণ চিনচিন ব্যথা। অরুর কষ্ট হচ্ছে, অজানা কষ্ট, কিন্তু কার জন্য? বারবার মনে পড়ছে কৃতিকের মুখ থেকে উগড়ে আসা স্পষ্ট কথাগুলো। আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি জানিস? তোর প্রেমে পড়া। গুনে গুনে 12 বছরের বড় হয়েও কৃতিক অরুর প্রেমে পড়েছে। কথাটা ভাবতেই শিহরিত হয়ে উঠছে অরুর হৃদয়, মন, সবকিছু। হাজার চেষ্টা করেও কৃতিকের কথা মাথা থেকে সরানো যাচ্ছে না। না চাইতেও ওই মুখটাই মনে পড়ছে বারবার। এ যেন মন মস্তিষ্কের এক তীব্র দোটানা। আর ভালো লাগছে না এই উদাসীনতা। মনটা যে কি চাইছে নিজেও জানে না অরু। ওই জন্যই তো কৃতিককে না জানিয়ে চুপি চুপি চলে আসা। নয়তো কৃতিক সবার সামনে জিদের বসে কি না কি করে বসতে কে জানে। কৃতিককে নিয়ে অহেতুক ভাবতে ভাবতেই অরুর চোখ যায় রুমের পাশে টানা বারান্দার দিকে। অরু ভাবলো একবার বারান্দায় গিয়ে দাঁড়াবে, তাহলে যদি ভেতরের কষ্ট কষ্ট ভাবটা একটু কমে আসে। যেই ভাবা সেই কাজ। একটুখানি স্বস্তির আশায় এগিয়ে গিয়ে কাজ ঠেলে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে পড়ল অরু। সঙ্গে সঙ্গে একরাশ দমকা হাওয়া এসে চোখে মুখে আছড়ে পড়ল ওর। এই রুমের বারান্দাটা ভবনের একেবারে পিছন দিকে। পিছনের রাস্তাটাও নির্জন। সোডিয়ামের মৃদু আলো ব্যতীত খুব বেশি আলো এখানে নেই। মানুষজনের আনাগোনাও তাই বেশ কম। যাকে বলে নিরিবিলি পরিবেশ। নিরিবিলি পরিবেশের সাথে আজ বাইরে তীব্র বাতাসের তাণ্ডব নৃত্য চলছে। কি জানি কৃতিক কি করছে? মনের মাঝে প্রশ্নটা উকি দিতেই অরু মিনমিনিয়ে বলল, কি আর করবে? হয় ফোনে হেডফোন গুঁজে ডার্ক রোমান্টিক অডিও বুক শুনছে, নয়তো বাইক নিয়ে রাইডে বেরিয়েছে। বোরিং লোক একটা। বিড়বিড়িয়ে কথাটা বলে হাত দিয়ে বারান্দার কার্নিশে ভর করে মাথা নুয়ে সোজা নিচের দিকে চাইল অরু। নিচে চাওয়ার সঙ্গে সঙ্গে মাথা ঘুরে উঠল। নিজেকে ভুল প্রমাণ করতে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েকবার চোখের পলক ছেড়ে পুনরায় নিচের দিকে তাকালো অরু। দেখল অরুর দৃষ্টি বরাবর বাইকে হেলান দিয়ে ওর দিকেই তাকিয়েছে কৃতিক। চুলগুলো অগোছালো, ফর্মাল শার্টের হাতাটাও গোটানো, গলায় টাই নেই। সামনের দিকের কয়েকটা বোতাম অবাধে খুলে রাখা, যার ফলে ঢেউ খেলানো ফর্সা বক্ষদেশ স্পষ্ট দৃশ্যমান। কৃতিককে বড্ড এলোমেলো লাগছে। ঘোলাটে দৃষ্টিটাও কেমন বেসামাল। এত দূর থেকেও কৃতিকের আহত দৃষ্টিতে বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল অরুর। কেন যেন মনে হচ্ছে কৃতিক আর কারোর জন্য নয়, বরং ওর জন্যই দাঁড়িয়ে আছে এত রাতে। অরুও আর বারান্দায় চুপ হয়ে দাঁড়িয়ে থাকতে পারল না। হুট করেই কি ভেবে যেন ওড়নাটা নিয়ে সবার আড়ালে ছুটিয়ে বেরিয়ে গেল অ্যাপার্টমেন্ট থেকে। মাথায় ভালো মতো ঘোমটা টেনে ছুটে এলো কৃতিকের কাছে। অরু নিচে নেমে এসেছে, তাও কৃতিক একইভাবে তাকিয়েছে অরুর পানে। কোনো রাগ নেই, ক্ষোভ নেই, বিরক্তি নেই। দু চোখে যা আছে তাহলে একরাশ মাদকতা। অরু সুতি 3 পিস পরে আছে, মাথায় ওড়না দিয়ে ঘোমটা টানা, লম্বা সিল্কি চুলগুলো পুরোপুরি বাঁধন হারা। অরু কৃতিকের কাছে এগিয়ে আসতেই কৃতিক দু হাতে ওর কোমর আঁকড়ে ধরে ওর কাঁধে মাথা এলিয়ে দিয়ে হিসিয়ে বলল, তোকে হুট করে বউ বউ লাগছে জান। কৃতিকের কথা স্পষ্ট নয়।
মাথাটাও কেমন টলছে, মুখ দিয়ে অ্যালকোহলের বিশ্রী গন্ধ বের হচ্ছে। অরু চোখ মুখ কুঁচকে বলল, আপনি অ্যালকোহল খেয়ে বাইক রাইড করে এত দূরে চলে এসেছেন? কৃতিক হ্যাঁ সূচক মাথা নাড়ালে অরু পুনরায় বলে, যদি কিছু হয়ে যেত? কৃতিক ওর কথায় তোয়াক্কা না করে নিভু নিভু চোখে বলল, তুই আমার ছেড়ে কেন চলে এলি? এখন কি করে থাকবো আমি? একটু তো চোখের সামনে দেখতাম, সেটাও তোর মায়ের সহ্য হলো না। অরুর কাছে কৃতিকের এই রূপ পুরোপুরি নতুন। ও কখনো কৃতিককে এমন নরম সুরে কথা বলতে শোনেনি, আজই প্রথমবার। কৃতিকের বলা প্রত্যেকটা কথা অরুর শরীরে কাঁপন ধরিয়ে দিচ্ছে ঠিকই, কিন্তু বুকের মাঝে জমতে থাকা সেই তীব্র চিনচিন ব্যথাটা হুট করেই কেমন উবে গিয়েছে। পাশে এসে ভর করেছে অজানা এক প্রশান্তি। কি নাম দেয়া যায় এই প্রশান্তির, জানা নেই অরুর। অরু চুপ হয়ে দাঁড়িয়ে আছে। কৃতিক অরুর ওড়নাতে নাক ঘষে দু হাতে ওকে আরো খানিকটা কাছে টেনে বলল, হার্টবিট, ফিরে চল আমার সাথে। তুই তো আমার, তোকে ছেড়ে থাকতে কষ্ট হচ্ছে তো। বল, যাবি? কৃতিকের প্রশ্নের কোনো উত্তর নেই অরুর কাছে। ও তো এখনো কৃতিককে নতুন রূপে আবিষ্কার করায় ব্যস্ত। এ কোন কৃতিককে দেখছে ও? অরু যখন কৃতিকের বাহু ডোরে দাঁড়িয়েই কৃতিককে নিয়ে হাজারো চিন্তায় বিভোর, তখনই কানে ভেসে আসে অনুর গলার কর্কশ আওয়াজ। উপর থেকেই হাঁক পেড়ে পেড়ে ওকে ডাকছে অনু, বারবার বলছে, রাতের বেলা কোথায় গেল মেয়েটা? রুমে দাঁড়িয়ে অনু ডাকছে বুঝতে পেরে অরু নিজের মাথার ঘোমটাটা আরো ভালো করে টেনে নিয়ে কৃতিককে উদ্দেশ্য করে বলে, মোবাইল কোথায় আপনার? মোবাইল দিয়ে কি করবি? দরকার আছে, দিন। কৃতিক অরুর ওড়নাতে নাক ঘষতে ঘষতে বলল। পকেটে মনে হয়। কৃতিক টলছে, তাই অরু নিজেই ওর পকেট থেকে মোবাইলটা বের করে কল দিল প্রত্যয়ের নাম্বারে। প্রত্যয় ফোন রিসিভ করে ওপাশ থেকে কিছু বলার আগেই অরু এক নিঃশ্বাসে বলল, ওনাকে না মানে কৃতিক ভাইয়াকে আমাদের বাসার সামনে থেকে নিয়ে যান, উনি ড্রাঙ্ক হয়ে আছেন। প্রত্যয় চমকে গিয়ে উঠল। কি বলছো, কোথায় আছে ভাই? অরু মিনমিনিয়ে বলল, আমাদের নতুন বাসার পেছনের রাস্তায়। প্রত্যয় হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল। ওয়েট, আমি এক্ষুনি আসছি। প্রত্যয় কল কাটার আগে অরু একটু আগ বাড়িয়ে বলল, ইয়ে ভাইয়া, আপাকে কিছু বলবেন না দয়া করে? প্রত্যয় একটা দীর্ঘশ্বাস ছেড়ে জানায়, যদিও বা কৃতিক ভাই এসব পরোয়া করে না, তবুও তুমি যখন বলেছো তখন বলবো না। অরু স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ফোন কেটে দিয়ে কৃতিককে বলল, আপনি থাকুন, আমি আসছি। আপা তখন থেকে ডাকছে, দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। কৃতিক এদিক ওদিক মাথা নাড়িয়ে ঘোর আপত্তি জানিয়ে বলে, হুম, কোথাও যাবি না। তুই আমার সাথে ঘুমাবি এখন, ঠিক সেই রাতের মতো তোকে বুকের মধ্যে নিয়ে ঘুমাবো আমি। কৃতিকের কথায় অরু মনে মনে বলে, আপনি স্বাভাবিক থাকলে এমন আচরণ করেন না কেন বলুন তো? এমন ব্যবহার করলে তো আমি কবে আপনার প্রেমে পড়ে যেতাম। নতুন সূর্যের উদয় হয়েছে ধরণীতে। কৃতিকের বাড়িটা যেমন পুরোপুরি নির্জন নিরিবিলি, ঘুম থেকে উঠলে মনে হয় মৃত্যুপুরী। এখানে মোটেও তেমনটা নয়। সকাল সকাল বেশ ভালোই গাড়ি ঘোড়া মানুষজনের শোরগোল শোনা যায়। নতুন পরিবেশ, তাই খুব সকাল সকালেই ঘুম ভেঙেছে অরুর। ঘুম ভেঙেছে কথাটা অবশ্য পুরোপুরি মিথ্যে। কাল রাতে এক ফোঁটাও ঘুম হয়নি অরুর। সারা রাত এপাশ ওপাশ করে কাটিয়ে দিয়েছি, আর এখন ঘুম থেকে উঠেই রেডি হচ্ছে ভার্সিটিতে যাওয়ার উদ্দেশ্যে। রেডি হয়ে বের হওয়ার সময় মায়ের হাজারটা প্রশ্নের উত্তর দিতে হয়েছে ওকে। কোথায় যাচ্ছ, কখন ফিরবে, কত দূরে ভার্সিটি, আরো কত কি। প্রথমে তো স্বয়ং রাজকেই ঝুলিয়ে দিতে চেয়েছিল কাঁধের মধ্যে, পরে অবশ্য কোনো মতে কথা কাটিয়ে বেরিয়ে এসেছে অরু। অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে মেট্রো ধরে সোজা ভার্সিটিতে যাওয়া যায়, কিন্তু আজকে তো মঙ্গলবার, কৃতিকের ক্লাস নেই। সেটা মনে করতেই অরু পিছু পা হাঁটে। আজ আর ভার্সিটিতে যাওয়ার ইচ্ছা নেই ওর, বরং উল্টো পথে গিয়ে ট্যাক্সি ধরে বেরিয়ে পড়ে ওর চেনা গন্তব্যের উদ্দেশ্যে। চেনা পরিচিত অত্যাধুনিক ডুপ্লেক্স বাড়িটার সামনে দাঁড়িয়ে আছে অরু। সকাল সকাল যে আত্মবিশ্বাস নিয়ে এখানে এসেছিল, বাড়ির মধ্যে ঢুকতে ঢুকতেই সেই আত্মবিশ্বাস কুকুরের মতো কেমন হাওয়া হয়ে গিয়েছে। এই মুহূর্তে মুখগহ্বরে একটুও তরল অবশিষ্ট নেই শুষ্ক গলাটাকে ভেজানোর জন্য। ঠান্ডা আবহাওয়ার মাঝেও হাতের তালু কেমন ঘেমে উঠেছে, পা দুটো কেমন ঝিনঝিন করছে।
তবুও সকল চিন্তা ভাবনা ভয় ডরকে পিছু হটিয়ে ঘরের দরজার দিকে ধীর পায়ে এগিয়ে গেল অরু। প্রথমে ভেতরে গিয়ে কৃতিককে কি বলবে না বলবে সেই কথাগুলো হাজার বার প্র্যাকটিস করে নিয়েছে দরজার বাইরে দাঁড়িয়ে। অতঃপর পাসওয়ার্ড টিপে সোজা বাসার মধ্যে হলরুমে প্রবেশ করার সঙ্গে সঙ্গে অন্ধকারে চোখ দুটো কুঁচকে এলো অরুর। দেখলো বরাবরের মতো ঘরময় অন্ধকার করে কানে মস্ত বড় হেডফোন লাগিয়ে কাউসে আধশোয়া হয়ে বসে বাইক রাইডিং গেম খেলছে কৃতিক। অরুকে না দেখেই ওপাশ থেকে তার গমগমে আওয়াজ ভেসে এলো। কি চাই? অরু কাঁধে ঝোলানো চামড়ার ব্যাগটা হাত দিয়ে খুঁড়তে খুঁড়তে বলল। ডোরাকে নিতে এসেছি। তৎক্ষণাৎ কানের হেডফোন খুলে পিছনে তাকিয়ে কৃতিক দাঁত কটমটিয়ে বলল। ডোরা কি তোর বাপের কিনা সম্পত্তি যে চাইলে নিয়ে যাবি? অরু মিনমিনিয়ে বলল। ডোরা আমার মেয়ে, ও আমার সাথে থাকবে। কৃতিক ভুরু কুঁচকে বলল। আমায় কি তোর বিড়াল মনে হয়? আমি কেন বিড়ালের বাচ্চা জন্ম দিতে যাব শুনে? অরু মাথা তুলে বলল। আপনাকে তো কিচ্ছু বলিনি। মুখে মুখে তর্ক করছিস? কাছে আয়। দিনের বেলাতেও পুরো বাড়ি রাত হয়ে আছে। অরু একটা শুষ্ক ঢোক গিলে শুধালো। কাছে এলে কি করবেন? আমার যা খুশি তাই করব। এখন চুপচাপ কাছে আসবে নাকি আমি উঠে টেনে হিচড়ে থাপ্পড় দিয়ে কাছে আনবো, সেটা তোর ইচ্ছা। ডিপেন্ডস অন ইউ। এই বলে আবারও পেছনে ঘুরল কৃতিক। অরুর অজানা একটা বিশ্বাস কৃতিক ওকে কাছে গেলে কিছুই বলবে না। সেই বিশ্বাস থেকেই পা টিপে টিপে কৃতিকের কাছে এগিয়ে গেল অরু। ও পাশে এসে দাঁড়াতেই কৃতিক পুনরায় হুকুম করলো। পাশে বস। অরু তাই করলো। চুপচাপ কৃতিকের থেকে দূরত্ব বজায় রেখে পাশে গিয়ে বসলো। অরু বসেছে কি বসেনি, তৎক্ষণাৎ ওর কোলের ওপর মাথা দিয়ে শটান হয়ে শুয়ে পড়ল কৃতিক। কৃতিকের এমন অকস্মাৎ কাণ্ডে অরুর নড়াচড়া বন্ধ হয়ে গেল। এতক্ষণ ধরে ছোট্ট মেদহীন পেটটা শ্বাস প্রশ্বাসের তালে তালে যে ওঠানামা করত সেটাও পুরোপুরি বন্ধ। অরু এমন স্ট্যাচু হয়ে আছে দেখে কৃতিক চোখ খুলে ওর মুখের দিকে তাকিয়ে বলল। কি রে, শ্বাস করছিস না কেন? মরে যাবি তো। করছি। কৃতিক পুনরায় চোখ বন্ধ করে অরুর হাতটা মাথায় রেখে বলল। কাল সারা রাত ঘুমোতে পারেনি, মাথা ব্যথা করছে। এখন ঘুমাবো। যতক্ষণ ঘুমাবো হাত যাতে মাথা থেকে না নড়ে। কৃতিকের কথায় অরুর খুব বেশি অস্বস্তি হলো না। ওর মাথায় আলতো হাত বুলিয়ে দিতে দিতে অরু ঠোঁট টিপে হেসে মনে মনে বলল। কাল রাতে যা পাগলামি করেছেন তা মাথা ব্যথা হওয়ারই কথা। অরুর হাতের স্নিগ্ধ পরশে কৃতিক ঘুমের দেশে পাড়ি জমাতে জমাতে হাসকি স্বরে বলল। আরও কৃতিক এবার উপুড় হয়ে শুয়ে বলল। তুই পুরোপুরি আমার হয়ে যা। বিলিভ মি, আমি তোকে মাথায় করে রাখবো। একটুও বকবো না, একটুও মারবো না। কৃতিকের করা অস্পষ্ট স্বীকারোক্তি আদৌ অরু শুনেছে কি শোনেনি কে জানে। মায়ের মাথায় বিলি কেটে তেল মালিশ করে দিয়ে মাকে ঘুম পাড়িয়ে মাত্রই রুমে এসেছে অনু। রুমে আসা মাত্রই অনু দেখতে পায় ভাইব্রেট মোডে থাকা ফোনটা সেই তখন থেকে কেঁপে কেঁপে উঠছে। অনু এগিয়ে গিয়ে ফোন কানে তুলতেই প্রত্যয় অসহায় সুরে বলল। তোমাকে দেখতে ইচ্ছা করছে অনু। অনু মৃদু হেসে বলল। কি করে দেখবেন, এখন তো আর হসপিটালে যেতে হয় না। ক্যাফের জবটাও মায়ের ভয়ে ছেড়ে দিয়েছি। মায়ের সব একদম পছন্দ করেন না। প্রত্যয় ত্যক্ত হয়ে বলল। আমি তোমাকে দেখতে চাই ব্যাস, কিভাবে দেখা করব সেটা আমি জানি না। অনু একটু ভেবে বলল। দেখি গ্রোসারির কথা বলে বের হতে পারি কিনা, পারলে জানাবো আপনাকে। হয়তো সাথে করে ওরুকেও ধরিয়ে দেবে মা। প্রত্যয় হেসে জবাব দিল। নো প্রবলেম। মনে মনে বলল। ভাইকে ম্যানেজ করে নিয়ে আসতে পারলে ওরও অটোমেটিক ম্যানেজ। সারাদিন পার করে গোধূলি লগ্নে ঘুম ভাঙল কৃতিকের। আড়মোড়া ভেঙে চোখ খুলতেই চোখের সামনে ভেসে উঠল ঘুমন্ত এক মায়াপরীর স্নিগ্ধ মুখশ্রী। এটা অরু, কৃতিকের ব্যক্তিগত অরু, যে এই মুহূর্তে কৃতিকের মাথাটা কোলে নিয়েই কাউচে হেলান দিয়ে গুটিসুটি মেরে ঘুমাচ্ছে। ওর নরম তুলতুলে হাতটা এখনো কৃতিকের চুলের ভাঁজেই নিবদ্ধ। আজকাল অরুর একটু একটু আত্মসমর্পণে বেশ খুশি কৃতিক। অরুকে দেখতে দেখতেই কৃতিকের ঠোঁট দুটো প্রসারিত হলো আন্তরিকতা জড়ানো হাসিতে। পরক্ষণে হাতের কবজিতে এঁটে থাকা ঘড়িতে এক নজর চোখ বুলিয়ে উঠে বসে কৃতিক। অন্য পাশ থেকে একটা পাতলা ফিনফিনে চাদর এনে
অরুর গায়ে জড়িয়ে দিয়ে সোজা চলে যায় দোতলায়। অরুর যখন ঘুম ভাঙে তখন সন্ধ্যা প্রায়। কোনো মতে ঘুমো ঘুমো চোখে উঠে বসে। চারিদিক পর্যবেক্ষণ করে আঁতকে ওঠে অরু। দাঁত দিয়ে জিভ কেটে তাড়াহুড়ো করে উঠতে উঠতে বলে, এই রে, আমার তো ফিরতে হবে। কখন ঘুমিয়ে পড়লাম আমি? উঠে দাঁড়িয়ে হাতের ঘড়িতে সময় দেখতে দেখতেই অরুর চোখ যায় কিচেন কাউন্টারের দিকে। সেখানে বসে বসে কফি পান করছে কৃতিক। তার পরনে লেদার জ্যাকেট আর ব্ল্যাক ডেনিম, পাশের স্টুলে হেলমেট রাখা। দেখেই বোঝা যাচ্ছে বাইক নিয়ে বের হবে। সেই সকালে সে এমন সন্ধ্যা বাঁধিয়ে ফেলবে ভাবতে পারেনি অরু। এই মুহূর্তে মায়ের করা হাজারটা প্রশ্নের ভয়ে তটস্থ হয়ে গিয়েছে ও। তাই কোনো কিছু না ভেবেই দ্রুত এগিয়ে গিয়ে পিছন থেকে কৃতিকের জামা টেনে ধরে কাঁদো কাঁদো সুরে অরু বলল, সন্ধ্যা হয়ে গিয়েছে তো, বাসে কিভাবে ফিরবো? কৃতিক নির্লিপ্ত কণ্ঠে জবাব দেয়, ফিরতে হবে না, থেকে যা। মজা করবেন না, আমাকে যেতে হবে, মা আছে তো। আমার ম্যাচ আছে, প্রত্যেককে কল দিয়ে আসতে বলেছে, ও তোকে নিয়ে যাবে। কৃতিক দিয়ে আসবে না শুনে অরুর কি একটু অভিমান হলো না? হলো তো বটে। তবুও ও বাচ্চাদের মতো কৃতিকের জ্যাকেট টানতে টানতে বলল, কখন আসবে সে? আমাকে এক্ষুনি বের হতে হবে। কৃতিক এবার অরুকে নিজের থেকে ছাড়িয়ে বলল, কতবার বারণ করেছে আমার কাছে আসবি না, আমাকে ধরবি না, কথা শুনিস না কেন? কৃতিকের কথায় অরুও তেতে উঠে ঝাঁজ নিয়ে বলল, কেন বারণ করছেন? আমার শরীরে কি নোংরা লেগে আছে? কৃতিক এবার উঠে দাঁড়িয়ে অরুর দিকে এগোতে এগোতে বলল, তোর শরীরে কি লেগে আছে সেটা কেবল আমিই জানি। কৃতিকের হঠাৎ করেই পরিবর্তন হয়ে যাওয়া গলার আওয়াজে খানিকটা ভড়কে গেল অরু। মাথা উঁচু করে এক নজর কৃতিকের দৃষ্টি পরখ করে ওর এগিয়ে আসার তালে তালে পেছাতে পেছাতে শুষ্ক ঢোক গিলে অরু শুধায়। কে লেগে আছে? কৃতিক বাঁকা হেসে বলল। এভাবে পিছিয়ে যাচ্ছিস কেন? অরু কাঁপা কাঁপা কণ্ঠে জবাব দিল, আপনি এগোচ্ছেন তাই ভয় করছে। নিজের স্বামীকে এতটা ভয় পেলে হবে? কৃতিকের মুখে স্বামী শব্দটা শোনার সঙ্গে সঙ্গে অরুর পিঠ গিয়ে ঠেকল কাচের দেওয়ালে। কৃতিক ধীর পায়ে অরুর খুব কাছে এগিয়ে সে ওকে একটানে ঘুরিয়ে দিল। অরু এখনো কাচের দেয়ালের সাথে সিটিয়ে আছে। তীব্র হৃদস্পন্দনের তালে ক্রমাগত ওঠানামা করছে ওর ছোট্ট নারী দেহটা। কৃতিক এক হাতে অরুর রেশমের মতো লম্বা চুলগুলো পিঠ থেকে সরিয়ে ঘাড়ের পাশে রেখে দিল, অন্য হাত দিয়ে একটানে খুলে ফেলল পিঠের ওপর ফুল বানিয়ে বাঁধা টপসের লম্বা ফিতেটা। হঠাৎ করে ফিতে খুলে ফেলার দরুন জামার গলাটা একেবারে ঢিলে হয়ে গিয়েছে। অরুর হাত পা অজানা লাভ ডুবের দরুন অবশ হয়ে যাচ্ছে। কোন এক অদৃশ্য শক্তি বলে মুখ ফুটে কথা বলার বাক শক্তিটুকুও অবশিষ্ট নেই ওর মাঝে। শরীরের তোরণে তোরণে কুণ্ডলি পাকিয়ে ওঠা নারী সত্তার কাছে হেরে গিয়ে চুপচাপ চোখ বন্ধ করে কাচের দেয়ালের সাথে মিশে দাঁড়িয়েছে অরু। কৃতিক ঘোর লাগা চোখে অরুর ফর্সা কামুক পৃষ্ঠদেশে তাকিয়ে একটা শুষ্ক ঢোক গিলল। অতপর এক হাত দিয়ে ওর বাহু চেপে ধরে মুখ বাড়িয়ে দিল পিঠের মাঝ বরাবর। তবে ঠোঁট দিয়ে ঘাড় স্পর্শ করার আগেই ওদের মাঝে ধূমকেতুর হলকার মতো হঠাৎ জ্বলে ওঠা অবাধ্য অনুভূতিকে শিথিল করে দিয়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে প্রত্যয়। ভাই, অরুকে প্রত্যয় ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে চুল দিয়ে অরুর পিঠটা ঢেকে দিল কৃতিক। অতপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে গম্ভীর গলায় বলল, তুমি গাড়িতে ওয়েট করো, আমি ওরুকে পাঠিয়ে দিচ্ছি। প্রত্যয় হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে দ্রুত সেখান থেকে প্রস্থান করলে কৃতিক আবারও অরুর জামার ফিতেই হাত দেয়। এবার অরু সংকুচিত হয়ে পিছিয়ে গিয়ে বলল, কি করছেন? কৃতিক জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আবারও দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কিচ্ছু করবো না, পেছনে করো, ফিতেটা লাগিয়ে দিই। তোর না লেট হয়ে যাচ্ছে। অরু এবার হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে পিছনে ঘুরে দাঁড়ায়। কৃতিক আলতো হাতে ফিতেটা লাগিয়ে দিতে দিতে বলল, রাতে বারান্দায় আসবি, আমি নিচে ওয়েট করব। অরুর আপাতত হ্যাঁ না কিছু বলার মতো অবস্থা নেই। গোল গোল গাল দুটো রক্ত রাঙা হয়ে মনে হচ্ছে এক্ষুনি ফেটে পড়বে। কান দুটো উষ্ণতার শিখরে পৌঁছে গিয়েছে সেই কখন। মুখ তুলে আর কৃতিকের চোখের দিকে চাওয়ার সাহস হলো না ওর। কোনো মতে ব্যাগটা হাতড়ে নিয়ে দৌড়ে বেরিয়ে গেল বাড়ি থেকে।
তারপর সোজা গাড়ির মধ্যে। অরু বেরিয়ে যেতেই ডোরা কৃতিকের পায়ের কাছে এসে মিয়াও মিয়াও লাগিয়ে দিয়েছে। কৃতিক ডোরাকে দেখে উপহাস করে হেসে বলল, তোর মাল কিন্তু তোকে না নিয়ে চলে গেল। সে মনি উঠোরা। হ্যাঁ, সান ফ্রান্সিসকো মূল শহরে রাতকে রাত মনে হয় না মোটেই। রাস্তার দুধারে ক্যাফে, নাইট ক্লাব, বিলবোর্ড, মাঠ, সবখানে স্থানীয় মানুষজন, ফরেনার, টুরিস্টদের আনাগোনায় জমজমাট এই জায়গাটা। কৃতিকের শহরতলির মতো রাতের নিকোষ কালো আধার মোটেই ছুঁতে পারে না এই ব্যস্ত নগরীকে। মনুষ্য সজ্জিত ঝিকঝিক করে ওঠা স্ফটিকের লাইট আর হ্যাজাকের আলোয় এখানকার দিন আর রাত দুটোই সমান। খুব বেশি রাত যে হয়েছে এমনটাও নয়। ঘড়ির কাঁটায় বেজেছে 8টা কি 8:30। তবুও ঘরে ফেরার চিন্তায় ঘাম ছুটে যাচ্ছে অরুর। দুশ্চিন্তাগ্রস্ত শুষ্ক অধর যুগল বারবার ভিজিয়ে নিচ্ছে জিভ দ্বারা। কৃতিকের বাড়ি থেকে ফিরতে ফিরতেই অনেকটা দেরি হয়ে গিয়েছে। তার উপর এখন আবার আকাশে গুড়গুড়িয়ে মেঘ ডাকছে। ওদিকে মা নিশ্চয়ই রেগে বোম হয়ে আছে। ঘরে প্রবেশের সঙ্গে সঙ্গে কয়েক হাজার প্রশ্ন ছুড়ে মারবে কে জানে। তখন একসঙ্গে এতগুলো মিথ্যে কথা কি করে বলবে অরু? কৃতিকের বাড়িতে গিয়েছিল, সেটাই বা কিভাবে বলবে? মা আর কৃতিকের সম্পর্ক তো অতটাও স্বাভাবিক নয়। অরু যখন হাজারো চিন্তায় মশগুল হয়ে চুপচাপ বসে আছে, তখনই নীরবতা ভেঙে পাশ থেকে প্রত্যয় বলে, এসে গিয়েছি। প্রত্যয়ের কথায় ধ্যান ভঙ্গ হয়ে যায় অরুর। গাড়ির জানালা দিয়ে এক ঝলক উঁকি দিয়ে নিজের স্বল্প চেনা লাক্সারিয়াস অ্যাপার্টমেন্টাল ভবনটার দিকে তাকিয়ে পুনরায় চোখ ঘুরিয়ে প্রত্যয়কে ধন্যবাদ জানিয়ে দ্রুত গাড়ি থেকে বেরিয়ে যায় অরু। এগিয়ে গিয়ে গেট খুলে লিফটের সামনে গিয়ে দেখতে পায় লিফট এখনো 26 তলায় আটকে আছে। ব্যতিগ্রস্ত অরু মনে মনে ভাবল, আমি তো কেবল 3 তলায় যাব। এই লিফটের জন্য অপেক্ষা করার চেয়ে বরং সিঁড়ি দিয়ে এক দৌড়ে চলে যাওয়াটাই উত্তম। ভাবনার সাথে কাজের মিল রেখে অরু দ্রুত উঠে গেল সিঁড়ি বেয়ে। তবে সিঁড়ির মাঝ বরাবর আসতেই ঘটল বিপত্তি। তাড়াহুড়ো করে উঠতে গিয়ে কারো শরীরের সাথে ধাক্কা লেগে প্রায় পড়েই যাচ্ছিল অরু। তার আগেই ওকে দু হাতে দিয়ে সামলে নেয় লোকটা। অস্ফুটেই মুখ দিয়ে বলে, ঠিক আছো পিচ্ছি পাখি? চেনা পরিচিত পুরুষালী কণ্ঠস্বর শুনে পড়ে যাওয়ার ভয়ে খিচিয়ে রাখা চোখ দুটো অকস্মাৎ খুলে গেল অরুর। তাকিয়ে দেখল ওর মায়ের নিউ অ্যাসিস্ট্যান্ট রাজ ওকে সামলে রেখেছে। রাজকে দেখা মাত্রই কেমন মেজাজ চড়াও হয়ে গেল অরুর। সেই সাথে রাজের দেওয়া অসহ্য নিকনেম ও কোনো মতে নিজেকে সামলে নিয়ে কাট কাট গলায় বলল, আমি ঠিক আছি, ধন্যবাদ। কিন্তু আপনি এখানে রাতের বেলা কি করছেন? ধান্দা কি সেটা বলুন। রাজ সম্মোহনী হাসি দিয়ে বলল, কোনো ধান্দা নেই ম্যাডাম। এই পুরো ভবনের বেশিরভাগ অ্যাপার্টমেন্টগুলোই বাঙালিদের, সেই সাথে 2 তলার কর্নারেরটাও আমাদের। আব্বু আম্মুকে নিয়ে ছোটবেলা থেকে এই ফ্ল্যাটেই থাকি আমি। সেই হিসাবে বলতে গেলে আমার আপনাকে জিজ্ঞেস করা উচিত ধান্দা কি। ছেলেটা হেসে হেসে কথা বলে ঠিকই, কিন্তু কথার মাথায় খোঁচা দিতে এক চুলও ছাড় দেয় না। বড্ড শেয়ানা। রাজের কথায় ওর চোখ মুখ কুঁচকে অবিশ্বাসের সুরে বলল, কি? রাজ পুনরায় ঠোঁট গলিয়ে হেসে বলল, ইয়েস ম্যাডাম, ফ্রম নাও অন উই আর নেইবার, হ্যাপি নেইবারহুড। অরুর চোখে মুখে বিরক্তির ছাপ। কপালটা সেই কখন থেকে কুঁচকে আছে। মনে মনে ভাবছে, নেইবারহুড না ছাই, এখন থেকে এই কার্টুনটাকে সারাক্ষণ সহ্য করতে হবে। কি দেখেছে এই ভবনে উঠেছিল মা কে জানে। এই যে পিচ্ছি পাখি, কিছু ভাবছো? রাজের কথায় অরুর না বোধক মাথা নাড়িয়ে সিঁড়ি ডিঙিয়ে উপরে যেতে বিরক্তির সুরে বলল, আপনার ঢঙ্গির ডাক শোনার সময় নেই, তারা আছে আমার। অযথা কথা না পেঁচিয়ে যে কাজে যাচ্ছিলেন সেখানে জানতো আজাইরা। অরু চলে যেতেই রাজ আরেক দফা হেসে বলল, রাগ দেখালেও কিউট লাগে। এরকম দৌড়াতে দৌড়াতেই হন্তদন্ত হয়ে বাসার ভেতর প্রবেশ করলো অরু। অনু তখনও ড্রয়িংয়ে বসা ছিল। অরু ভেতরে ঢুকে হাঁপাতে হাঁপাতে কাল বিলম্ব না করে অনুকে শুধালো। আপা, মা কোথায় রে? অনু অবাক হয়ে বলল, মা তো সে বিকেল থেকে ঘুমাচ্ছে, কিন্তু তুই এমন করে হাঁপাচ্ছিস কেন? অনুর কথায় অরু স্বস্তির নিঃশ্বাস ছেড়ে মনে মনে বলল, যাক, এই যাত্রা বেঁচে গেলাম। নয়তো মা যে বিচক্ষণ, ঠিক কোনো না কোনোভাবে ধরে ফেলতো আমি ভার্সিটিতে নয় অন্য কোথাও গিয়েছিলাম। অরুকে চুপ হয়ে থাকতে দেখে অনু ভুরু কুঁচকে বলল, তোর কি হয়েছে বলতো? কাল
হুটহাট স্ট্যাচু হয়ে কোথায় যেন হারিয়ে যাস, কাহিনী কি সত্যি করে বল। অরু হাত দিয়ে মাছি তাড়ানোর মতো করে বলল, আরে দূর, কোনো কাহিনী নেই। দেরি হয়ে গিয়েছে তো, তাই ভয় ছিলাম, এই আর কি। যাই, একটু পানি খাই।